প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলে আসলাম আমাদের দশম অধ্যায়ের আরও একটি নতুন পর্বের আলোচনা নিয়ে, পর্ব 4-এর আলোচনা। এই পর্বে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক সম্পর্কে আলোচনা করব, সেটা হচ্ছে হিসাব বিজ্ঞানের কিছু নীতিমালা, অর্থাৎ কোন নীতি অনুযায়ী আমরা কোন ধরনের কাজ করে থাকি, কোন সমন্বয়ের কাজ করে থাকি, সেই বিষয়গুলো নিয়ে থাকছে কিছু শর্ট প্রশ্ন এবং সেই প্রশ্নগুলোই আমরা এখন আলোচনা করব। তাহলে দেখো, প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে হিসাবকাল কাকে বলে। আমরা মূলত একটা হিসাবকাল, একটা নির্দিষ্ট সময় যাবত হিসাব বিজ্ঞানে বিভিন্ন ধরনের ম্যাথ বলো বা বিভিন্ন ধরনের হিসাব বলো, সেগুলো সব করে থাকি। তাহলে এই হিসাবকাল বলতে আমরা মূলত কোনটাকে বুঝে থাকি সেটা একটু এখন দেখে নেব। চলমান নীতি অনুযায়ী আমরা মূলত যখন একটা ব্যবসা প্রতিষ্ঠানের হিসাবকে অন্তর্ভুক্ত করি বা হিসাবগুলো রাখি, সেটা মূলত চলমান নীতি অনুযায়ী, অর্থাৎ ধরে নেই যে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানটা কন্টিনিউয়াসলি চলতে থাকে, চিরদিন এটা চলতেই থাকবে, চিরকাল যেমন আছে তেমনই চলতেই থাকবে বছরের পর বছর। কোনো বছর শেষ হওয়া মানেই সেই প্রতিষ্ঠানটা শেষ হওয়া নয়, এটা হচ্ছে চলমান নীতি অনুযায়ী ধারণা। তাহলে সেই নীতি অনুযায়ী বলা হচ্ছে যে ব্যবসায়ের কোনো নির্দিষ্ট আয়ুষ্কাল নেই। আয়ুষ্কাল বলতে আমরা মূলত বুঝে থাকি সময়কে। ব্যবসায়ের কোনো নির্দিষ্ট সময় নেই, কিন্তু আর্থিক অবস্থা জানতে অনির্দিষ্টকাল অপেক্ষা করা যায় না। এখন দেখো, আমরা ধরে নিচ্ছি যে আমাদের প্রতিষ্ঠান কন্টিনিউয়াসলি চলতে থাকবে, কিন্তু এই যে চলমান অবস্থা, এই চলমান অবস্থাতে আমাদের অবশ্যই একটা আর্থিক অবস্থা সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন। সেই আর্থিক অবস্থা সম্পর্কে ধারণা জানতে আমরা একটা নির্দিষ্ট হিসাবকাল বা একটা নির্দিষ্ট সময়কালকে টার্গেট করি, যেই সময়কাল পর্যন্ত আমরা হিসাবটাকে কন্টিনিউ করব বা হিসাবটাকে ধরে রাখবো। এখন সেই সময়টাকে মূলত বলা হয় হিসাবকাল। দেখো, তাই প্রতি বছরই আর্থিক অবস্থা জানার জন্য বিশদ আয় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করা হয়। প্রতিষ্ঠানের অনন্ত আয়ুষ্কালকে ক্ষুদ্র ক্ষুদ্র সমান অংশে ভাগ করে নেওয়া হয়, এক একটি ভাগকে বলা হয় হিসাবকাল। মূলত আমরা এক হিসাবকাল বলতে এক বছরকে বুঝে থাকি, কারণ বছরের পর বছর আমাদের প্রতিষ্ঠান চলতে থাকে। সেই বছরগুলোকে যদি আমরা ছোট ছোট ভাগে ভাগ করি, এক একটা বছর হচ্ছে এক একটা হিসাবকাল। এখন তোমার সেই বছরটা প্রথম একটা বছরের জুলাই থেকে পরবর্তী বছরের জুন পর্যন্ত হতে পারে, আবার জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত হতে পারে, অথবা পুরো বছরের আলাদা আলাদা কিছু সময়ও হতে পারে। যেমন মনে করো 3 মাস, প্রথম 3 মাস একটা সময়কাল হতে পারে, অথবা লাস্টের 3 মাস একটা সময়কাল হতে পারে। এরকম যে কোনো একটা সময়কাল ধরে তুমি তোমার প্রতিষ্ঠানের হিসাবগুলো করতে পারো। তাহলে যে সময়কালটা ধরে তুমি তোমার প্রতিষ্ঠানের বিভিন্ন ধরনের হিসাবকে মেনটেন করছো, সেটাকেই আমরা মূলত বলে থাকি হিসাবকাল বা এক হিসাবকাল। এরপর চলে যাচ্ছি 24 নং প্রশ্ন। বলা হচ্ছে মালিক ও ব্যবসায় পৃথক সত্তা ব্যাখ্যা করো। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। মালিক এবং ব্যবসায় দুইটা আলাদা বিষয়, আমরা মালিক এবং ব্যবসায়কে কখনোই এক ধরি না, এটাকেই ব্যাখ্যা করে লিখতে বলা হচ্ছে। ব্যবসায়িক সত্তা নীতিতে মালিক এবং ব্যবসায়কে পৃথক বিবেচনা করা হয়, তাই মালিকের নামে হিসাব সংরক্ষণ করা হয় না, বরং প্রতিষ্ঠানের নামে সকল হিসাব সংরক্ষণ করা হয়। মালিক আলাদা বিষয়, মালিক আলাদা ব্যক্তি, এবং প্রতিষ্ঠান এটাকেও আমরা ব্যক্তির মতোই ধরে নেই, কিন্তু সম্পূর্ণ এটা ব্যক্তি না। এবং যেহেতু ব্যক্তির মতো আলাদাভাবে ধরে নিয়ে তার নামে আমরা সকল হিসাব সকল কিছু করছি, তাই এটাকে আমরা কিছুটা ব্যক্তির মতোই ধরে নিতে পারি বা ব্যক্তির সত্তাও বলতে পারি। সম্পূর্ণ ব্যক্তি না হলেও ব্যক্তির মতোই এই প্রতিষ্ঠান কাজ করে বা বিভিন্ন ধরনের হিসাব সে মেনটেন করতে পারে। এই নীতি অনুসারে মালিকের মূলধন ব্যবসায়ের দায় হিসেবে গণ্য হয়। মালিক যতটুকু মূলধন ব্যবসায় দিচ্ছে সেটাকে আমরা অন্তর্দায় বলে থাকি, অর্থাৎ অভ্যন্তরীণ দায় বলে থাকি, এবং সেটাকে আমরা দায় হিসেবে বিবেচনা করে থাকি।
এবং মালিক কর্তৃক উত্তোলন ব্যবসায় নিজস্ব খরচ বিধায় মূলধনকে কমিয়ে দেয়। দেখো, মালিক নিজে যখন উত্তোলন করে ফেলছে সেটাকে আমরা আলাদা একটা খরচ হিসেবে, ব্যবসার খরচ হিসেবে বিবেচনা করে থাকি, এই জন্য সেটাকে আমরা কমিয়ে দিই বা মূলধন থেকে সেটাকে বাদ দিয়ে দিই। তাহলে দেখো দুইটা বিষয়, একটা হচ্ছে মূলধন যেটা আমাদের দায় হিসেবে গণ্য হয়, ব্যবসার জন্য দায় হিসেবে গণ্য হয়, এবং আরেকটা বিষয় হচ্ছে উত্তোলন, এটাকে আমরা মূলত খরচ হিসেবে প্রাধান্য দিয়ে থাকি বা খরচ হিসেবে ধরে থাকি। তাহলে এই হচ্ছে দুইটা বিষয় যেটা আমরা মূলধনের, দুইটি গুরুত্বপূর্ণ বিষয়, একটা নিজস্ব মূলধন এবং আরেকটা হচ্ছে উত্তোলন। এরপর চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন, 25 নং প্রশ্নে। 25 নং প্রশ্নে বলা হচ্ছে রক্ষণশীলতার নীতি সম্পর্কে লেখো। রক্ষণশীলতার নীতি সম্পর্কে লেখো। রক্ষণশীলতার নীতি অনুযায়ী মুনাফা নির্ণয়ে রক্ষণশীল হতে হবে, অর্থাৎ যত দূর সম্ভব মুনাফা কম দেখাতে হবে। কারণ দেখো, আমরা যখন মুনাফা নির্ণয় করি ম্যাক্সিমাম টাইমে কিছু কিছু বিষয় দেখা যায় যে সরাসরি আমাদের প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত না বা সরাসরি ঘটেনি। যেমন বিভিন্ন ধরনের সঞ্চিতি, এটা আমরা আলাদাভাবে জমা করে রাখি এবং এটা কিন্তু অ্যাকচুয়ালি ঘটে না। তারপরে অবচয়, অবচয় কিন্তু আসলে কোনো আর্থিক অবস্থার কোনো পরিবর্তন করে না, কিন্তু এই অবচয় আমরা ধরে নেই, আবার অবচয়ের জন্য আলাদা সঞ্চিতিও গঠন করে থাকি। তাহলে দেখো, সবগুলোই কিন্তু আমরা ধরে নেওয়ার পার্সপেক্টিভে বা নিজস্ব আইডিয়া থেকে এগুলো ধরে নিই এবং ব্যবসায় বিভিন্ন ধরনের হিসাবগুলো করে থাকি। এজন্য বলা হচ্ছে আমরা যখন আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে মুনাফা দেখাবো, মুনাফাটা চেষ্টা করব কম মুনাফা দেখাতে, যতটুকু অ্যাটলিস্ট যতটুকু মুনাফা হওয়া সম্ভব ততটুকুই আমরা দেখাবো, বেশি পরিমাণে দেখাবো না। তাই ভবিষ্যতের সম্ভাব্য সকল ব্যয় এবং ক্ষতিকে আয় বিবরণীতে লিপিবদ্ধ করা হয়। অর্থাৎ আমরা যদি ধরে নেই যে কোনো একটা আয় হতে পারে ভবিষ্যতে, অথবা কোনো একটা ব্যয় ভবিষ্যতে হতে পারে, সম্ভাব্য আয় এবং ব্যয় যেগুলো আছে, যেমন মনে করো বকেয়া আয়, বকেয়া দায়, বকেয়া ব্যয়, যত কিছু আছে এই সবগুলোকেই আমরা সাধারণত হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত করি। এর পেছনের কারণ হচ্ছে আমরা রক্ষণশীলতা নীতি ফলো করি, যেখানে বলা হয় যে আয় এবং ব্যয়ের পরিমাণ যত দূর সম্ভব কম দেখাতে হবে। কিন্তু আয়ের ক্ষেত্রে সম্ভাবনা থাকলে চলবে না, বরং নিশ্চিত হতে হবে। নিশ্চিত আয়কেই আয় বিবরণীতে দেখাতে হবে। দেখো, তুমি ধারণা করলে, শুধুমাত্র ধারণা করলে যে এটা হলেও হতে পারে, কিন্তু সবসময় কিন্তু হলেও হতে পারে সে বিষয়টাই যে হয় তেমন না। তবে কিছু কিছু আয় নিশ্চিতভাবে আমরা বলতে পারি এটা হবেই। যেমন মনে করো তুমি কারো কাছ থেকে অ্যাডভান্স নিয়েছো এবং সেই বাবদ তুমি কাউকে কিছু সার্ভিস দিচ্ছ, পরবর্তীতে দিবে, তাহলে এটা কিন্তু আমরা বলতে পারি যে অবশ্যই নিশ্চিতভাবে এই আয়টা হবে। আবার কিছু কিছু সময় অনাদায়ী আয় থাকে। অনাদায়ী আয় অর্থাৎ তুমি কাজ করে ফেলেছো, সেবা দিয়েছো, কিন্তু তোমাকে এখনো সেই টাকাটা পরিশোধ করেনি এবং ভবিষ্যতে তোমার কাছে কিন্তু তারা বাধ্য থাকবে সেই টাকাটা পরিশোধ করতে, তাহলে এটাও কিন্তু আমরা নিশ্চিত রূপে বলতে পারি। তাহলে নিশ্চিত রূপে সম্ভাব্য যে আয় অথবা ব্যয়গুলো আছে সেগুলোকে সাধারণত আমরা হিসাবের অন্তর্ভুক্ত করি রক্ষণশীলতার নীতি অনুযায়ী। তারপর চলে যাচ্ছি 26 নং প্রশ্ন, বকেয়া ধারণা সম্পর্কে সংক্ষেপে লেখো। হিসাব বিজ্ঞানের বকেয়া ধারণা অনুযায়ী আয়ের এবং ব্যয়ের হিসাব সেই সময়ের মধ্যে দেখাতে হয় যখন তা ঘটে, অর্থাৎ যখন আমাদের আয় ব্যয়গুলো ঘটবে, আয় বা ব্যয় যখন সেটা ঘটবে সাথে সাথে আমরা সেটা দেখিয়ে ফেলবো। এটা হোক নগদে অথবা ধারে, যাই হোক না কেন, নগদ টাকা পরিশোধ করা হলো কি হলো না সেটার উপর ডিপেন্ড করে আমরা কোনো আয় ব্যয়কে অন্তর্ভুক্ত করব না। তখনই অন্তর্ভুক্ত করব যখন সেই আয় এবং যখন সেই ব্যয়টা সংগঠিত হবে।
টাকা নগদে পাওয়া গেল বা নগদে দেওয়া হলো কিনা সেটা গুরুত্বপূর্ণ নয়। অর্থাৎ প্রদত্ত খরচের সাথে বকেয়া খরচ এবং প্রাপ্ত আয়ের সাথে প্রাপ্য আয় যোগ করে বিশদ আয় বিবরণীতে দেখানো হয়। আমরা সাধারণত কি করি, কোনো খরচের সাথে যদি সেটার বকেয়া থাকে সেটা যোগ করে দেই, আবার কোনো আয়ের সাথে যদি কোনো প্রাপ্য আয় থাকে বা অনাদায়ী আয় থাকে সেটাকেও আমরা যোগ করে দিই। এটাই হচ্ছে বকেয়া নীতি। অপরদিকে অগ্রিম আয় বা ব্যয়কে সংশ্লিষ্ট হিসাব খাত থেকে বাদ দিয়ে দেখানো হয়। কেন বাদ দিয়ে দেখানো হয়? কারণ আমরা এখনো আয়টাকে সংগঠিত করিনি বা আয়টা এখনো সংগঠিত হয়নি, আমরা শুধুমাত্র নগদ টাকা সংগ্রহ করেছি। এই জন্য আমরা সাধারণত অগ্রিম অংশগুলোকে বাদ দিয়ে দেখাই এবং বকেয়া অংশগুলোকে যোগ করে দেখাই। এরপর চলে যাচ্ছি 27 নং প্রশ্ন, চলমান প্রতিষ্ঠান ধারণা বলতে কি বোঝায়? ইতোমধ্যে আমরা চলমান প্রতিষ্ঠান সম্পর্কে কিছুটা আইডিয়া পেয়েছি। কোনো ব্যবসায় প্রতিষ্ঠানকে ধরা হয় যে এটি অবিরত চলতে থাকবে। অবিরত মানে কন্টিনিউয়াসলি, এটা বছরের পর বছর চলতেই থাকবে, সেটাকে বোঝানো হয়। নিকট ভবিষ্যতে বন্ধ হয়ে যাবে না, অর্থাৎ ব্যবসায়ের আয় ব্যয় সম্পদ হিসাব করার সময় ধরা হয় যে প্রতিষ্ঠান স্বাভাবিকভাবে তার কার্যক্রম চালিয়ে যাবে। এই ধারণা অনুযায়ী স্থায়ী সম্পত্তির ক্ষেত্রে তার জীবনকাল পর্যন্ত অবচয় ধরতে হয়। স্থায়ী সম্পত্তির ক্ষেত্রে তার জীবনকাল, অর্থাৎ একটা সম্পত্তির আমরা যত বছর পর্যন্ত জীবনকাল ধরে নিই তত বছর পর্যন্ত আমরা অবচয় ধরি, এর চেয়ে বেশি ধরি না। চলমান প্রতিষ্ঠান ধারণা না থাকলে আর্থিক বিবরণী প্রস্তুত করা সম্ভব হতো না এবং অবচয় ধরারও প্রয়োজন হতো না। তাহলে দেখো, এই যে আর্থিক বিবরণী প্রস্তুত করা হচ্ছে একটা নির্দিষ্ট, দেখবে একটা নির্দিষ্ট সময়কাল ধরে, তাহলে এই আর্থিক বিবরণী প্রস্তুত করা প্লাস বিভিন্ন ধরনের অবচয় ধরা, এই সবগুলোই হচ্ছে চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী বা চলমান নীতি অনুযায়ী। এরপর চলে যাচ্ছি 28 নং প্রশ্ন, ক্রয় মূল্য নীতি সম্পর্কে সংক্ষেপে লেখো। ক্রয় মূল্য নীতি সম্পর্কে লিখতে বলা হচ্ছে। ক্রয় মূল্য নীতি অনুযায়ী স্থায়ী সম্পদ সমূহ যে মূল্যে ক্রয় করা হয়েছিল সেই মূল্যেই প্রতি বছর আর্থিক অবস্থার বিবরণীতে দেখানো হয়। স্থায়ী সম্পদ সমূহ যে মূল্যে ক্রয় করা হয়েছিল সেই মূল্যেই প্রতি বছর আর্থিক অবস্থার বিবরণীতে দেখানো হবে। অর্থাৎ একটা সম্পদের ঠিক দামটা, অর্থাৎ যতটুকু ক্রয় মূল্য দিয়ে তুমি সেই সম্পদটা ক্রয় করেছিলে সেটাই আমাদের এখানে লিখতে হবে। বাজার মূল্যে দেখানো হয় না। বাজার মূল্য মানে হচ্ছে সেই সম্পত্তিটা যদি তুমি বাজারে এখন বিক্রি করতে চাও তাহলে ঠিক কত টাকা দিয়ে তুমি বিক্রি করতে পারবে সেটা কখনো দেখানো হয় না। দেখানো হয় সেটার অ্যাকচুয়াল ক্রয় মূল্যটা, অর্থাৎ যত টাকা দিয়ে তুমি সেটা ক্রয় করেছো ঠিক সেইটা। কারণ স্থায়ী সম্পদ বিক্রির জন্য নয়, বরং দীর্ঘকাল ব্যবসায় ব্যবহারের জন্য। আমরা সাধারণত স্থায়ী সম্পদ কিন্তু বিক্রি করে দিব ভবিষ্যতে সেটা ভেবে কিনি না, আমরা সাধারণত সেটা লং টার্ম ব্যবহার করব এটা ভেবেই ক্রয় করে থাকি। ক্রয় মূল্য বলতে সম্পত্তি অর্জনে প্রদত্ত অর্থ এবং ব্যবহার উপযোগী করার জন্য আনুষঙ্গিক খরচ উভয়কে বোঝায়। অর্থাৎ যতটুকু দাম দিয়ে তুমি সেটা ক্রয় করেছো সেটা প্লাস সেই ক্রয় করার জন্য তোমার আদার্স যে খরচগুলো হয়েছে সেগুলোকেও আমরা একসাথে খরচ বলে থাকি বা ক্রয় মূল্যের মধ্যে অন্তর্ভুক্ত করে থাকি। এরপর চলে যাচ্ছি 29 নং প্রশ্ন, বলা হচ্ছে সামঞ্জস্যতা নীতি বলতে কি বোঝায়? সামঞ্জস্যতা নীতি বলতে কি বোঝায়? সামঞ্জস্যতা নীতি অনুসারে হিসাব বিজ্ঞানের হিসাবসমূহ প্রত্যেক বছরে একই পদ্ধতি অনুসরণ করে প্রস্তুত করা হয়। অর্থাৎ প্রথম বছর যে তাই হিসাবসমূহ সঠিকভাবে তুলনা করার জন্য প্রত্যেক বছর একই পদ্ধতি অনুসরণ করার নীতিকে সামঞ্জস্যতা নীতি বলে। অর্থাৎ সবসময় একই ধরন একই পদ্ধতি ব্যবহার করতে হবে, এটাই হচ্ছে সামঞ্জস্যতা নীতি।
এরপর চলে যাচ্ছি আমাদের এই পর্বের সর্বশেষ প্রশ্ন, 30 নং প্রশ্ন। বলা হচ্ছে অপেক্ষাকৃত কম মূল্যের সম্পদকে খরচ হিসেবে লিপিবদ্ধ করা হয় কোন নীতি অনুসারে? অপেক্ষাকৃত কম মূল্যের সম্পদ, যেমন আমরা একটা সম্পদ মানে কম মূল্যের একটা সম্পদ বলতে পারি মণিহারি। ধরো তুমি কোনো স্কেল, পিন, পেন্সিল এরকম কোনো কিছু কিনেছো যেটা খুবই কম মূল্যের, 10 টাকা 20 টাকা। তো এরকম কম মূল্যের যে সম্পদগুলো আছে যেগুলো আমরা সাধারণত অনেক দিন যাবত ব্যবহার করে থাকি, সেটাকে আমরা খরচ হিসেবে ধরে নিই, কারণ এখানে মূল্যটা খুবই কম থাকে, তাই এটা খরচ হিসেবে ধরে নেওয়া হয়। এখন এই যে খরচ হিসেবে ধরছি, এটার পেছনে কোন নীতিটা কাজ করছে সেটা একটু দেখব। অপেক্ষাকৃত কম মূল্যের সম্পদকে খরচ হিসেবে লিপিবদ্ধ করা হয় বস্তুনিষ্ঠার ধারণা অনুসারে। প্রতিটি লেনদেন লিপিবদ্ধ করার ক্ষেত্রে প্রাসঙ্গিকতা বিবেচনা করা হয়। বস্তুনিষ্ঠার ধারণা অনুসারে হিসাবরক্ষক তার জ্ঞান, অভিজ্ঞতা, বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে লেনদেনের প্রাসঙ্গিকতা নির্ধারণ করেন। এক্ষেত্রে কম মূল্যের সম্পদ যেমন ঘড়ি, স্ট্যাপলার, পাঞ্চিং মেশিন, ক্যালকুলেটর ইত্যাদি সম্পদ হিসেবে না লিখে খরচ হিসেবে লেখা হয়, কারণ এগুলোর মূল্যটা খুবই কম থাকে। এখন কম মূল্যের জিনিস যদি তুমি বড় বড় সম্পত্তিগুলোর পাশে দেখাও, তাহলে বিষয়টা খুবই অপ্রাসঙ্গিক হয়ে যাবে। এজন্য এই কম মূল্যের যে সম্পত্তিগুলো আছে, এখানে যে উদাহরণগুলো দেওয়া হয়েছে প্রায় প্রত্যেকটাই হচ্ছে আমাদের মণিহারি। মণিহারি ছাড়াও অফিস সাপ্লাইজ কিছু থাকে, এই জিনিসগুলো সাধারণত আমরা দেখাই খরচ হিসেবে, এখানে সম্পদ হিসেবে দেখানো হয় না বস্তুনিষ্ঠার ধারণা বা বস্তুনিষ্ঠার নীতি অনুসারে। তাহলে এই ছিল আমাদের হিসাব বিজ্ঞানের নীতিমালা সম্পর্কিত কিছু প্রশ্ন। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু খুবই কনফিউজিং, কারণ প্রত্যেকটা ধারণাই আমাদের একদম কনফিউশনের তৈরি করে দিবে পরীক্ষার সময়। এখান থেকে যেমন এমসিকিউ প্রশ্ন আসে, ঠিক তেমনিভাবে এই যে দেখতে পাচ্ছ এরকম কিছু সংক্ষিপ্ত প্রশ্নও কিন্তু থাকতে পারে। তাই এই বিষয়গুলো ভালোভাবে আয়ত্ত করতে বারবার পড়বে, বারবার উদাহরণগুলো মনে রাখার চেষ্টা করবে। উদাহরণগুলোই এই প্রত্যেকটা প্রশ্নের জন্য মেইন, কারণ উদাহরণগুলো থেকেই তোমার এমসিকিউ প্রশ্ন থাকতে পারে, প্লাস যখন সংক্ষিপ্ত প্রশ্নগুলো লিখবে অবশ্যই সেখানে উদাহরণ লিখতে হবে। আশা করছি প্রত্যেকটা প্রশ্ন, প্রত্যেকটা নীতিমালাই সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো। পরবর্তী পর্বগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ।